সম্মানিত শ্রোতা মণ্ডলী, সহায়ক শিরোনামে গ্রামীণ আলোচনা ও তথ্য নির্ভর এই অনুষ্ঠানে আমি অরণ্য রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটির জন্য আর্থিক সহায়তা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, সার্বিকভাবে সহায়তা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। এই অনুষ্ঠানটি সরকারিভাবে প্রদান করা বিভিন্ন ভাতা-এর তথ্য নিয়েই। শুনছেন রেডিও ঝিনুক 99.2 FM। শ্রোতা, অনুষ্ঠানের মধ্যে থাকছে বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী ও তার পরিবার ও ভাতা প্রদানের সঙ্গে জড়িত বিভিন্ন মানুষের তথ্যভিত্তিক সাক্ষাৎকার। শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন শুনে আসি ভাতা গ্রহীতা ও ভাতাভোগীদের কথা। শ্রোতা, আমরা এই মুহূর্তে কথা বলবো একজন মাতৃত্বকালীন ভাতা পায় এমন একজন ব্যক্তির সঙ্গে। কি নাম আপনার? কেমন আছেন আপনি? আমার নাম শাপলা, আমি ভালো আছি। আচ্ছা, আপনি মাতৃত্বকালীন ভাতা পান কিনা? হ্যাঁ, পাই। আচ্ছা, আপনি ভাতার অন্তর্ভুক্ত হলেন কিভাবে? মেম্বারের সাহায্যে খোঁজ দিয়ে আসছিল গর্ভবতী কতজন আছে, কি কার দেয়া যায়, কি বৃত্তান্ত। গরিব মানুষ ছেলে ফেলে নিয়ে এই জন্য আমাকে দিয়েছে, তখন গর্ভবতী ছিলাম। জি, আপনি ভাতাটা কয়বার পেয়েছেন এবং কত টাকা করে পেয়েছেন? 2 বার পেয়েছি, 2100, 4200। জি, আর পাবেন কিনা? হ্যাঁ, আবার পাবো। আর কত টাকা পাবেন বলে মনে করেন? মনে করি আর 4200 মতোই পাবো। আচ্ছা, আর 4200 পাবেন, তাই তো? সরকারের এই উদ্যোগে আপনারা খুশি কিনা? গরিব মানুষ খুশি তো হয়, ছেলে ফেলের জন্য দিচ্ছে, আরো সুন্দর হবে, লেখাপড়া করাতে পারবো, ভালো করে মানুষ করতে পারবো। মেয়েদেরই দেওয়ার দায়িত্ব সবাই দিতে হয়। চিকিৎসা, ওষুধ কিনা, তারপর হচ্ছে কাপড় চোপড় কিনা, তারপরে দুধ খাওয়াতে হয়, ধরেন বাচ্চাদের সুজি কিনে খাওয়াতে হয় দুধ দিয়ে। অনেক অনেক খরচ। প্রতিদিন সকালে একটা ডিম খাওয়াতে হয়, পুষ্টিকর খাদ্য খাওয়াতে হয়, বাচ্চাদের অনেক খরচ। ওই সব টাকায় কি বাচ্চাদের হয়? শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলবো একজন দৃষ্টি প্রতিবন্ধী ভাতাভোগীর সঙ্গে। চলুন তার কথা শুনে আসি। কি নাম আপনার? কেমন আছেন? আমার নাম সোনাউল্লাহ, আমি ভালোই আছি। আপনার এই প্রতিবন্ধিতা জীবন কেমন চলছে? প্রতিবন্ধিতা জীবন আমাদের যে ভাতা পাই তাতে তো আমাকে চলে না। আমরা এই নিয়ে খাবো কি, আর আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখবো কিভাবে, আর আমাকে চলবে কি করে? দিতে চলে না, সামান্য অল্প ভাতা, ভালোভাবে আমাকে চলে না। আচ্ছা, আপনি ভাতার অন্তর্ভুক্ত হলেন কিভাবে? ভাতার অন্তর্ভুক্ত আমাদের জাতিসংঘের থেকে যে একটা সহযোগিতা দিয়েছিল, আমরা সংগঠন করেছিলাম। তাই নিয়ে সংগঠন করে সারা বাংলাদেশে এই আন্দোলন করে সংগঠন করে আমরা সরকারের সাথে যাই হোক আলোচনা করে আমাদের এই ভাতাটা আসলে আমরা প্রত্যেকটা ডিসি এবং উপজেলায় ইউনিয়ন পরিষদে এই সমস্ত আমরা যাওয়া আশা করে আমাদের এই ভাতার ব্যবস্থা হইল। আচ্ছা, বাংলাদেশ সরকার যে ভাতা দিচ্ছে এ সম্পর্কে আপনার মতামত কি? বাংলাদেশ সরকার যে ভাতা দিচ্ছে আমাদের মতামত ভালো, খুব ভালো আমাদের ভাতা দিচ্ছে, আমরা এতে খুশি, সন্তুষ্ট। শ্রোতা, আমরা এখন কথা বলছি একজন বয়স্ক ভাতা ভুক্তভোগীর সঙ্গে। কি নাম আপনার? কেমন আছেন আপনি? জহর আলী জর্দার, ভালো আছি। ভাতা বয়স্ক ভাতা পাই, বছরে 900 টাকা করে পাই, কিন্তু একটু বাড়িয়ে দিলে একটু আমাদের ভালো হয়। আচ্ছা, আপনারা যে ভাতা পান এতে কি আপনাদের চলে? না, শুধু বেশি হলে তো ভালো হয়, 900 টাকায় 1800 হলে তো ভালো হয়। শ্রোতা, এখন কথা বলবো একজন বিধবা ভাতা ভুক্তভোগীর সঙ্গে। কি নাম আপনার? আমার নাম জামেনা খাতুন, আমি ভাতা পাই। আমার যে ভাতা পাই তাতে আমার চলে না, আমার খুব অসহায়। আমার ছেলে 2 আছে, তাকে তাগারও এরকম অবস্থা। তাতে আমার যা হয় তা আমার কোন রকম হয়তো কষ্ট হয়, আমার চলে না কষ্ট। আমার ওষুধ রোগ ব্যায়াম আছে, আমার কত পালি কত অসুবিধা আছে, তাতে আমার চলে না। আমরা এই ভাতা পাই 3 মাস পরে পরে 900 টাকা পাই, বছরে 4 বার ঝিনেদায় সোনালী ব্যাংকেতে নিয়ে আসে। যে টাকা দেয় আমার চলে না, আর একটু বাড়ালে আমার ভালো হয়। আমি এখন কথা বলবো একজন মুক্তিযোদ্ধা ভাতা ভুক্তভোগীর সঙ্গে। কেমন আছেন আপনি? কি নাম আপনার? আমি ভালো আছি, আমার নাম রফিকদাদ রেজা। আপনি যুদ্ধের সময় কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন? আমরা 8 নম্বর সেক্টরে আমাদের অধীন ছিল। আচ্ছা, আপনি ভাতা পান কিনা? আমি ভাতাভুক্ত আছি। ভাতা আমি গেজেটভুক্ত হওয়ার পরে এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে ফর্ম দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের ভিতরে ভাতা পাওয়ার জন্য,
সেই পরিপ্রেক্ষিতে আমি আবেদন করি এবং তারপরে আমি ভাতাভুক্ত হয়ে যাই। এই ভাতা কত করে পান এবং বছরে কয়বার পান এবং কোথা থেকে পান? প্রথমত আমরা পেতাম 500 টাকা করে, আমাদের 6 মাস অন্তর দেওয়া হতো। তারপরে আমাদের এটা বৃদ্ধি পায় এটা দেওয়া হতো, সেটা 6 মাস পরে দেওয়া হতো। এখন আমরা পাচ্ছি 3000 টাকা করে, এটা আমাদের 3 মাসে দেওয়া হয়, 3 মাস পর দেওয়া হয়। সরকারের এই উদ্যোগে আপনি কিভাবে উপকৃত হচ্ছেন সে সম্পর্কে যদি আমাদের বলেন। নিঃসন্দেহে সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। কারণ এর দ্বারা যারা রিটায়ার্ড লাইফ, বিশেষ করে আমাদের তো বয়স এখন অনেক নিয়ার আউট 70 বা এক্সিড করেছে 70, এ সময়ে আমাদের জন্য এই ভাতা অত্যন্ত হয়েছে, আমাদের জন্য অনুকূল হয়েছে, সব আমাদের খুব উপকার হয়েছে। শ্রোতা, আমরা যে বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলছিলাম, তিনি একজন মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ। শ্রোতা, চলুন তার মেয়ের সঙ্গে কথা বলে জানি তার কিভাবে সহযোগিতা হচ্ছে এবং কি করছে। আচ্ছা, কি নাম আপনার, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আমার নাম শিলামণি। যেহেতু সে অসুস্থ মানুষ, যাই হোক কিছুটা মানে তার প্রতিদিনই ওষুধ লাগে, যেহেতু ভাতাটা পাচ্ছে বলে কিছুটা ওষুধ কিনা এগিয়ে আছে। শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন কয়েকজন ভাতা গ্রহীতার কথা। তারা আমাদেরকে জানালেন ভাতা পেয়ে তাদের সংসারে কিছুটা হলেও আর্থিক সচ্ছলতা এসেছে। এবারে চলুন শুনে আসি ওয়ার্ড কমিশনার মনোয়ারা বেগমের কথা। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুমন পারভেজ। শ্রোতা, আমরা এখন এই মুহূর্তে কথা বলবো ঝিনাইদহ জেলার কালীচরণপুর ইউনিয়নের 1, 2, 6 এই 3টি ওয়ার্ডের যিনি মহিলা ওয়ার্ড কমিশনার। আমরা এখন কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন আপনি, কি নাম আপনার? আমার নাম মনোয়ারা। হ্যাঁ, ভালো আছি। সাধারণ জনগণের মাঝে আপনারা ভাতা কিভাবে দিয়ে থাকেন এবং এ বিষয়ে আপনাদের মতামত কি? এই বিষয়ে মতামত যারা পিছিয়ে থাকে তাদের জন্য আমরা চেষ্টা করি দেওয়ার জন্য, কিন্তু উঠোনোর জন্য চেষ্টা রাখি, কিন্তু সেটা বেশি পাই না, 1-2 পাই, সেটা কার থেকে কার দেবো। আমরা এখন নতুন মেম্বার হয়ে আমরা আজও পাইনি। আচ্ছা, আপনারা যে ভাতাগুলো দেন আসলে এটা কোন ধরনের মানুষদেরকে দেন? যারা সমাজের কেমন ধরনের মানুষ? তারা সমাজের নিম্নবিত্ত, তারা পিছিয়ে থাকা লোক, তাদের দিই। অসহায় যারা, তাদের জন্য। আচ্ছা, আপনারা কি এই ভাতা দিতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হন? না, বাধার সম্মুখীন হয়নি, কোনো হাতে পাইনি। কোনো নতুন মেম্বার হয়েছে, কোনো হাতে পাইনি। এখন সবাই দাবি করে, এখন সবার পূরণ করতে পারি না। 1-2 কার্ড থেকে কার্ড দেবো, চেষ্টা করি, মন ছিল দিতে ইচ্ছা হয়, কিন্তু ওইটা তেমন পাইনি। আপনার ওয়ার্ডের পক্ষ থেকে কি সরকারের কাছে কোনো দাবি দাবা আপনাদের আছে ভাতার ব্যাপারে? হ্যাঁ, আমার ওয়ার্ডের পক্ষ থেকে তো সরকারের দাবি দাবা তো আছেই। দাবি করি দিলে আমরা একটু দেখা যাচ্ছে নিচের শ্রেণীর লোক যারা দারিদ্র গরিব, তাদের জন্য একটু একটা ভাতা করলে তারা একটু ভালো হবে, তারা একটু চলাফেরা করতে পারবে। একটু অসহায় মানুষ, তারা দোয়া দেবে, এই চেষ্টার জন্য খুবই আমরা কামনা করি, কিন্তু সেটা হাতে পাই না। আচ্ছা, আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনলেন ওয়ার্ড কমিশনার মনোয়ারা বেগমের সঙ্গে সুমন পারভেজের সাক্ষাৎকার। শ্রোতা, বেশি কথা বাড়াবো না, শুধু বলতে চাই আপনারা শুনছেন সহায়ক অনুষ্ঠানটি, আর এই অনুষ্ঠানের কথা বন্ধু হয়ে আছি আমি অরণ্য রহমান। অনুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর সার্বিকভাবে সহায়তা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। এবারে আমরা শুনব ঝিনাইদহ সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব বশির আহমেদের কথা। সমাজের কোন স্তরের মানুষকে আসলে ভাতা প্রদান করে থাকেন? ধন্যবাদ আপনাকে। আমাদের এইখানে যারা একেবারে দুস্থ, অসহায়, তারপরে যাদের বার্ষিক মাথাপিছু আয় 10,000 টাকার ঊর্ধ্বে নয়, এরকম ব্যক্তিদেরকে আমরা বয়স্ক ভাতা দিয়ে থাকি। এবং তাদের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখি যে তাদের মহিলাদের ক্ষেত্রে যদি ন্যূনতম 62 বছর বয়স হয়, সেই ক্ষেত্রে মহিলারা ভাতা প্রাপ্তির যোগ্যতা অর্জন করতে পারে, আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে 65 বছর সর্বনিম্ন বয়স। এছাড়া ঊর্ধ্ব বয়সটা যত বিবেচনা আমরা করি যে তার আর্থসামাজিক অবস্থা যদি খুব দুস্থময় হয় বা দরিদ্র হয়, এই দিকটাও আমরা বিবেচনা করি। এবং অতিরিক্ত বয়সের ভারে ন্যুব্জ
প্রতিবন্ধিতা তার ভিতরে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রায়োরিটি দিই। এভাবে আমরা তাদেরকে সিলেক্ট করি সশরীরে। আমাদের এখানে বাস্তবায়ন নির্দিষ্ট একটা বাস্তবায়ন কমিটি রয়েছে, তাদের মাধ্যমে সিলেক্ট করে তারপরে আমরা তাদেরকে ভাতা দেওয়ার জন্য নির্ধারণ করি এবং প্রতি মাসে 300 টাকা করে তাদেরকে ভাতা দেওয়া হয় 3 মাস অন্তর অন্তর ব্যাংক থেকে। আর প্রতিবন্ধী ভাতার জন্য আমরা যেটা কাজ করি, এখানে 2টা পর্যায় রয়েছে। একটা হচ্ছে প্রতিবন্ধী অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, আর একটা হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সৃজনের শিক্ষা উপবৃত্তি। এই দুটো কার্যক্রম রয়েছে। আমরা যখন বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা বিজ্ঞপ্তি প্রচার করি, মাইকিং করি এবং রেডিও ঝিনুকেও আমরা এই বিষয়ে প্রচারণার জন্য চিঠিপত্র প্রেরণ করি এবং অফিস আদালতেও চিঠিপত্র প্রেরণ করি। সেই প্রেক্ষাপটে আমরা আবেদন পাই। আবেদনের প্রেক্ষিতে আবেদনকারীরা উপস্থিত হন, তাদেরকে আমরা তাদের প্রতিবন্ধিতার মাত্রা, তীব্রতা এবং তাদের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে তাদেরকে আমরা সিলেকশন করি ভাতা দেওয়ার জন্য এবং প্রতি মাসে তাদের বর্তমানে ভাতা দেওয়া হচ্ছে এখন 350 টাকা করে। আমাদের ঝিনাইদহ পৌরসভার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাটা দেওয়া হচ্ছে উপজেলা সদর কার্যালয় থেকে, উপজেলা সমাজসেবা অফিস সদর কার্যালয় থেকে। এবং আমরা যেটা এখানে বিধবা ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা যেটা বলছেন, সেটা হচ্ছে এখান থেকে দেওয়া হয়। এটাও আমরা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা মাইকিং করি, প্রচারণা করি, বিভিন্ন অফিস সার্কুলারের মাধ্যমে আমরা আবেদন আহ্বান করি। নির্ধারিত ফর্মে আবেদনের প্রেক্ষিতে তাদের কতগুলো ক্রাইটেরিয়া, তারা অন্য কোনো সুবিধাদি না পাই বা দুস্থ বা দীর্ঘদিন ধরে তারা অসহায় অবস্থায় আছে, এই ধরনের মহিলারাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্তভাবে তাদেরকে আমরা বিবেচনায় আনি। দেখুন, আমাদের ভাতা দেওয়ার ক্ষেত্রে আমাদের বরাদ্দ জনসংখ্যার অনুপাতে বরাদ্দগুলো একেবারেই নগণ্য। যেমন এইবার এই অর্থ বছরে 2013-14 অর্থ বছরে আমরা মাত্র 24 জন বিধবা ভাতা পেয়েছি, 150 জন পেয়েছি বয়স্ক ভাতা, 21 জন পেয়েছি প্রতিবন্ধী ভাতা, আর 2 জন পেয়েছি উপবৃত্তি ভাতা। তো এই ভাতাগুলো কিন্তু জনসংখ্যার এই দরিদ্র নিপীড়িত জনগোষ্ঠীর মধ্যে এই ভাতার পরিমাণটা নগণ্য। তারপরেও গভর্নমেন্ট, বর্তমান সরকার এবং গভর্নমেন্ট এই জনগণের টাকাগুলো সঠিকভাবে বিতরণের জন্য সর্বোচ্চ চেষ্টা রাখছে এবং সেই ক্ষেত্রে সেটাও বাস্তবায়ন করা হচ্ছে। তবে এটার বরাদ্দটা যদি জনসংখ্যার অনুপাতে বৃদ্ধি করা যেত তাহলে এইটা দেয়া সবচেয়ে একটু সুখকর হতো। কিন্তু দেখা যায় যে পাচ্ছে মাত্র এতগুলো লোকের ভিতরে মাত্র পাচ্ছে 150 জন বয়স্ক ভাতাভোগী এই অর্থ বছরে। আবার 24 জন বিধবা ভাতা এবার অ্যাপ্লিকেশন করেছিল প্রায় 333 জন মতো, তাতে আমরা মাত্র দিতে পারবো 24 জনকে। বয়স্ক ভাতা অ্যাপ্লিকেশন করেছিল এবার 555 জন, আমরা দিতে পারবো মাত্র 150 জনকে। এভাবে অনেকেই কিন্তু ভাতা প্রাপ্তি পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছে না, সেটা একটা প্রবলেম বলা চলে আর কি। শ্রোতা, এতক্ষণ শুনলেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব বশির আহমেদের সাক্ষাৎকার। এবারে আমরা চলে যাব 15 নং কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে। তিনি এই ভাতা সম্পর্কে কি বলেন। প্রায় 2.5 বছর চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পরে এ পর্যন্ত আমাদের কাছে একবারই শুধু সুযোগ এসছে এই ভাতা সিলেকশন করার ব্যাপারে। তো আসলে এর আগে আমরা দেখেছি যে যারা ভাতাভোগী তারা অনেক সময় দলীয় লোকজনের মাধ্যমেই, দলীয় নেতৃবৃন্দরাই আসলে অনেক সময় বন্টন করে থাকেন। চেয়ারম্যান মেম্বারদের আমাদের উপরে দায়িত্ব পাওয়ার পরে আমরা স্থানীয়ভাবে অনেক লোকের সাথে আলাপ আলোচনা করে মেম্বারদের নিয়ে পরিষদে আলোচনা করে যাদের পাওয়ার যোগ্যতা সম্পূর্ণ লোক তাদেরকে দিয়ে থাকি। তারপরে পলিটিক্যাল কিছু পেশা থাকে, পলিটিক্যাল বিচার বিশ্লেষণ করতে গিয়ে অনেক ভাতা যারা প্রাপ্ত না তাদেরকেও অনেক সময় অ্যাকসেপ্ট করতে হয় রাজনৈতিক কারণেই। তো আমরা আমাদের ইউনিয়নে বর্তমানে যাদেরকে ভাতার ব্যাপারে লিস্ট করেছি তারা 80% কনফিডেন্সের সাথে বলতে পারি মেধাভিত্তিক আমরা যারা পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক তাদেরকে আমরা দিয়েছি। ন্যাশনালি ভাবে আমাদের পলিটিক্যাল অস্থিরতাই হলো সব থেকে বড় বাজে অবস্থা। সরকারের প্রতিটা সরকারের সুন্দর সুন্দর পন্থা থাকে, সুন্দর সুন্দর পলিসি থাকে, কিন্তু আসলে যথাযথভাবে গ্রাম পর্যায়ে সেই কাজগুলো হয় না। এটা পলিটিক্যাল কারণেই।
তো আমাদের ইউনিয়নে আমরা সবসময় প্রত্যাশা করি, আশা করি শিক্ষার ক্ষেত্রে, তারপর স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আসলে আমরা যে ভাতার জন্য যে তালিকা করেছি তাতে করে 100% সঠিকভাবে মূল্যায়ন হয়েছে বা লিপিবদ্ধ হয়েছে এটা আমরা বলবো না। পলিটিক্যাল অস্থিরতার কারণেই আমরা এইবার আমাদের পরিষদ নিয়ে যে বন্টন করেছি তাতে করে 80% সঠিকভাবে ভাতা মূল্যায়ন করা সম্ভব হয়েছে, 80%। শুনলেন 15 নং কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমের কথা। তার সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে। আর শ্রোতা, শুনলেন সহায়ক নামে গ্রামীণ আলোচনা ভিত্তিক তথ্য নির্ভর এই অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানের অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর সার্বিকভাবে সহায়তা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। এবং অনুষ্ঠানটি শুনলেন রেডিও ঝিনুক 99.2 FM এর সৌজন্যে। শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।
মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।